প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো, পরিবারের সবাই সুস্থ আছে এবং সুস্থ থেকে তোমাদের উপর অর্পিত দায়িত্ব তোমরা পালন করতেছো। এই সুস্থ থাকাটা আল্লাহর একটা নিয়ামত। যেহেতু উনি আমাদের নিয়ামত দান করেছেন, তাই আমরা প্রথমে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ শরীফ আদায় করছি সে মানবতার মহানায়ক হযরত মুহাম্মদ ইসলামের রওজা বরকত। আশা করি তোমরা সুস্থ আছো। আজকে এর আগে তোমাদের ক্লাস হয়েছে, আবারও ক্লাস নিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে বসো। তোমাদের যেগুলো প্রবলেম সেগুলো তোমরা আন্ডারলাইন করে রাখবা এবং অনেক সময় লিখতে গিয়ে ভুল হতে পারে অজান্তে, সেই ভুলটা তোমরা আমাকে জানাবা, প্রশ্ন করবা। কিন্তু তোমাদের এত কথা বলার পরও তোমরা প্রশ্ন করো না, বুঝি না তোমরা ক্লাস করো না করার চেষ্টা করো না, কোনোটাই করো না। যাই হোক, দেখতেই পাচ্ছ আজকে এটা এখন রাসায়নিক বিক্রিয়ার হার তোমাদের আগে আমি ক্লাস করাইছি, আবার এটা ক্লাস করতেছি। গতদিন তোমাদের পড়াইছিলাম আর্হেনিয়ার সমীকরণ এবং আর্হেনিয়ার সমীকরণের সাহায্যে কীভাবে সক্রিয় শক্তি নির্ণয় করা যায় সেটা দেখাইছিলাম। আজকে আর্হেনিয়ার সমীকরণের আর একটা প্রশ্ন আছে, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আর্হেনিয়ার সমীকরণ ব্যবহার করে কিভাবে বিক্রিয়ার হার নির্ণয় করা যায়, হার ধ্রুবক নির্ণয় করা যায়। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করে কিভাবে সক্রিয় শক্তি নির্ণয় হয়। আমি আগে যেটা বলেছিলাম ভুলে ছিল। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করে কিভাবে সক্রিয় শক্তি নির্ণয় করা যায়। অর্থাৎ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় এটা তোমরা আমি লেখার সাথে সাথে তোমরা লিখে ফেলবা, তাহলে তোমরা প্রশ্নটা কি করতেছ, উত্তরটা কি করতেছ, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমি দেখাইছিলাম এই সক্রিয় শক্তিটা আমি সংগ্রহ করে দিচ্ছি তোমাদের এটা, অথবা আমি লন a = মাইনাস ইয়ে RT প্লাস লন a, অথবা log k = 2.303 RT log a। এই তিনটাই হচ্ছে তোমার আর্হেনিয়ার সমীকরণ এর রূপ। তার মানে এটাও আর্হেনিয়ার সমীকরণ, এটাও আর্হেনিয়ার সমীকরণ, এটাও আর্হেনিয়ার সমীকরণ। অর্থাৎ তিনটি হচ্ছে তোমার আর্হেনিয়ার সমীকরণের এক একটা রূপ।
এখন প্রশ্ন হচ্ছে ভিন্ন ভিন্ন তাপমাত্রায়, তার মানে আমি এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। যাই হোক, তার মানে এই সমীকরণটা লন এটা করেছে। লন সমান হচ্ছে, আবার তোমরা জানো, 2.303 লগ। এখানে আমি উভয় পক্ষের লন নিয়ে এটা পেয়েছি, আর লন সমান হচ্ছে 2.303 লগ এটা করেছি। তার মানে একই সমীকরণ, ওটাকে জাস্ট আমি রূপ দেখাচ্ছি। যাই হোক, প্রশ্নটা হচ্ছে দেখতে পাচ্ছ। এবার আমি উত্তরটা তোমাদের বলে রাখি। যদি T1 ও T2 তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে K1 ও K2 হয়, তবে আর্হেনের সমীকরণকে লেখা যায় log K1 equal to EA 2.303 আর T1 প্লাস ln A এবং log K2 equal to minus EA 2.303 আর T2 ln A। এটা 1 নম্বর সমীকরণ, এটা মনে করো 2 নম্বর সমীকরণ। তাহলে তুমি লিখবা, যদি T1 ও T2 তাপমাত্রা বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে K1 K2 হয়, তবে আর্হেনের সমীকরণকে লেখা যায়, আর্হেনের সমীকরণকে লেখা যায় এটা, অর্থাৎ এটার জন্য এটা, এটার জন্য এটা। এখন এটুকু উঠাও, এটুকু নিশ্চয় বুঝতে পেরেছ। এখন যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি উপরে গেলাম, 1 বিয়োগ 2 ব্যবহার করে পাই, অথবা 2 বিয়োগ 1 যে কোনো একটা দিলেই হয়। 1 বিয়োগ 2 করতে পারো, 2 বিয়োগ 1 করতে পারো, এটা কোনো ফতোয়া নেই। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, log K2 log K1 মাইনাস A আর T1 প্লাস ln A। এটা হলো তোমার, ধরো আমি এভাবে দিলাম। এইবার দেখো, তাহলে এবার লিখলাম 1, এবার অনেক কি দেওয়া আছে, মাইনাস A 2.303 আর T1 প্লাস ln A। দেখো 2 থেকে এটা করেছি। তাহলে এই পর্যন্ত মিটালাম। তোমাদের বারবার বলি, ক্লাস চলাকালীন তোমাদের অবশ্যই খাতা নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। স্যার কি পড়াচ্ছেন সেটা তোমাদের দেখতে হবে, ফলো করতে হবে। আমার যেহেতু পড়াতে গিয়ে অনেক সময় দেখা যায় অজান্তে ভুল হতে পারে, তো ভুল যে কি হচ্ছে সেটা তোমাদের অবশ্যই আন্ডারলাইন করে রাখতে হবে বা কমেন্ট করতে হবে। যাই হোক, তাহলে বা log K2 log K1 minus EA
আর টি ওয়ান লন এ মাইনাস মাইনাসে প্লাস ইয়ে 2.303 আর এটা T2 T1 মাইনাস লন এ। এবার খেয়াল করো বা log K2 log K1 এই প্লাসটাকে আমি সামনে নিলাম 2.303 আর T1 এখানে তারপর ছুটে গেছে 2.303 এখানে ছুটে গেছে এটা। তাহলে প্লাসটা আমি সামনে নিলাম, মাইনাসটা আমি পরে নিলাম। এটা হবে তোমার 2 আর এটা কেটে যাবে। দেখো ঠিক আছে কিনা? তাহলে এটা নিচে তোমাদের হয়েছে, এটা মিটাই। দেখো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে কিনা? এখন লগ এর ক্ষেত্রে বিয়োগ তাহলে কি হয়? ভাগ হয়। তাহলে log K2 K1 এখানে দেখো ইয়ে 2.303 আর কমন আছে, তাহলে এখানে আছে 1/T2 T1 আর 1/T2 থাকছে, তাই না? বা log K2 K1 equal to ये 2.303 আর T2 minus T1 by T1 T2। যদি আচ্ছা বন্ধু উঠাও, তারপর বলছি, উঠে নাও। এখন তাহলে এটা পেলাম, তোমাকে লিখতে হবে যদি T1 ও T2 তাপমাত্রায় বিক্রিয়া হাত ধ্রুবক K1 K2 মান জানা থাকে তবে এই সমীকরণ ব্যবহার করে সক্রিয়ণ শক্তি, যদি T1 ও T2 তাপমাত্রায় বিক্রিয়ার হাত ধ্রুবক K1 K2 এর মান জানা থাকে তবে এই সমীকরণ ব্যবহার করে সক্রিয়ণ শক্তি ইয়ে নির্ণয় করা যায়। এখন যদি পরীক্ষাতে এই প্রশ্নটা 3 ভাবে আসে, আরহেনিয়াস সমীকরণ প্রতিষ্ঠা করো, তাহলে আরহেনিয়াস সমীকরণ প্রতিষ্ঠা করলে তোমাকে দেখাইছিলাম, তোমাদের এটা নিশ্চয় তোমাদের উঠানো হয়েছে, আমি উপরটাই গেছি। অথবা ln K equal to minus A by RT ln A, অথবা log K equal to RT plus ln A। এই তিনটা যে কোনো একটা তোমরা প্রতিপাদন করতে পারলে আরএনএ সমীকরণ হয়ে গেল। কথাটা কি বলেছি? প্রশ্নটা যদি বলে যে কিভাবে বিক্রিয়া হারের উপর, প্রশ্ন এরকম হয়, বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত আরএনএ সমীকরণ প্রতিষ্ঠা করো। তাপমাত্রার প্রভাব সম্পর্কিত আরএনএ সমীকরণ, তার উপর বিক্রিয়া হারের উপর
তখন আমি এটা দেখালো হবে, এটা দেখালো হবে, এটা দেখালো হবে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের করাইছিলাম যে আরএন এর সমীকরণ ব্যবহার করে কিভাবে সক্রিয়ণ শক্তি নির্ণয় করা যায়, সেটা গত ক্লাসে তোমাদের দেখাইছি। আবার অনেক সময় বলে যে আজকে দেখালাম ভিন্ন ভিন্ন তাপমাত্রায় হাত ধ্রুবক নির্ণয় করে কীভাবে সক্রিয়ণ শক্তি নির্ণয় করা যায়। তাহলে প্রশ্ন 3টা। এখন তোমাদের দেখতে হবে মার্কস কেমন আছে। যদি মার্কস থাকে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় পড়েছে, তাহলে তোমাদের অবশ্যই মার্কস অনুযায়ী তোমার লিখতে হবে। যাই হোক, এই ছিল আরএনের সমীকরণ এবং আরএন সমীকরণ ব্যবহার করে সক্রিয়ণ শক্তি নির্ণয় করার। এখন তাহলে এখানে আমরা একটা পেলাম, লিখে রাখি তোমাদের সুবিধার জন্য। log k2 k1 equal to 2.303 আর t2 minus t1 t1 t2। তাহলে মিটাই, দরকার আছে এই জন্য লিখে রাখলাম। এবার সক্রিয়ণ শক্তি এবং সক্রিয়ণকৃত অবলিক সকৃত এই সময়টা আগে তোমাদের উচিত ছিল। যাই হোক, এটা পড়ার পর তোমাদের সক্রিয়ণ শক্তি আরএনের সমীকরণ পড়ানোর সুবিধা আছে। যাই হোক, ওটা হয়েছে আজকে, যেহেতু ধারাবাহিকতাটা হয়েছে তাই আজকে ঠিক করে নিয়েছি। যাই হোক, ধরো এই জায়গাটাতে লক্ষ লক্ষ বিক্রিয়ক বা কোটি কোটি বিক্রিয়ক বা হাজার হাজার বিক্রিয়ক বা শত শত বিক্রিয়ক বিক্রিয়া করার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বিক্রিয়া করতে চাইলে তারা বিক্রিয়া করতে পারবে না। তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি শত শত হাজার হাজার বিক্রিয়ক থাকলেও সবাই বিক্রিয়া করতে পারবে না যদি তাদের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি না থাকে। এখন কি পরিমাণ শক্তি? আমি লক্ষ লক্ষ হাজার হাজার সবই বাদ দিলাম, ধরলাম 3টা বিক্রিয়ক এ প্লাস বিসি এক্স প্লাস ওয়াইজেড কিউ প্লাস কিউআর। এই 3টা বিক্রিয়ক বিক্রিয়া করার জন্য এখানে অপেক্ষা করতেছে। এখানে অপেক্ষা করলে বিক্রিয়া ঘটবে না। বিক্রিয়া ঘটতে হলে তাকে কি করতে হবে? এই জায়গাতে উঠতে হবে। এখান থেকে এইটাই বলে শক্তি পর্বত। এই শক্তি পর্বতের চূড়ায় এখানে উঠতে হবে। এই শক্তি পর্বতের চূড়ায় যারা আরোহণ বা উঠতে পারবে তারা বিক্রিয়া করবে, আর যারা উঠতে বা আরোহণ করতে পারবে না তারা বিক্রিয়া করবে না। এখন ধরো এটা কথার কথা, 2 তলা ছাদের উপরে আমের গাছ লাগানো হয়েছে, তবে আম পেকে আছে। বাড়ির মালিক বলল বাড়ির নিচে 5টা 15 বছর বা 20 বছর যাই হোক 5 জন বালক দাঁড়িয়ে আছে। মালিক বলল তোমাদের আম আমি খেতে দেব যদি তোমরা ছাদের উপর উঠতে পারো। এই যে 5 জন বালক আছে, 5 জন বালকই যদি তাদের শক্তি থাকে 3 তলার ছাদের উপর সিঁড়ি বেয়ে উঠতে পারে, তাহলে সবাই খেতে পারবে।
যদি কারোই উঠার শক্তি না থাকে তাহলে কেউ খেতে পারবে না। আবার 5 জনের মধ্যে 3 জনের আছে, ওই 3 জন খেতে পারবে, বাকি 2 জন খেতে পারবে না। ঠিক এরকম এখানে 3 জন অপেক্ষা করতেছে, এই 3 জনকে বিক্রিয়া করতে হলে এখানে আসতে হবে, উঠতে হবে। যদি 3 জনই পারে তাহলে 3 জনই বিক্রিয়া ঘটাবে, আর যদি 3টা বিক্রিয়কে কেউই না পারে তাহলে কেউই পারবে না। তো মনে করলাম আমি এখানে শুধুমাত্র পারলো এক্স ওয়াই জেড। এই যে পর্বতের চূড়ায় উঠতে পারলো, এখন আসলে পরে দিচ্ছি, বুঝাই দিই তারপর। এখন এইখান থেকে এখানে উঠতে একটা শক্তির দরকার না, সেই শক্তিটাকে বলছি আমরা সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি। এখন এই 3টা বিক্রিয়কের যার সক্রিয়ণ শক্তি থাকবে সে বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যাবে বা বিক্রিয়াটা ঘটবে। এখন যার এই সক্রিয়ণ শক্তি নাই তার পক্ষে বিক্রিয়া ঘটা সম্ভব নয়। এখন এই শক্তিটা কিভাবে অর্জন করে? তারা সংঘর্ষ করে করতে পারে, অথবা যে কোনোভাবে তাকে শক্তিটা অর্জন করতেই হবে, এবং এই শক্তি অর্জন না করলে উৎপাদে পরিণত হবে না। আর এই শক্তিটাই বলছি আমরা সক্রিয়ণ শক্তি। তাই বলা হয় পারস্পরিক সংঘর্ষ অথবা অন্য কোনো উপায়ে, পারস্পরিক সংঘর্ষ অথবা অন্য কোনো উপায়ে বিক্রিয়ক অণুসমূহ পরস্পর কি বলছি আমরা, পারস্পরিক সংঘর্ষ অথবা অন্য কোনো উপায়ে বিক্রিয়ক সমূহ যে পরিমাণ শক্তি অর্জন না করলে বিক্রিয়া ঘটতে পারে না, তাকে বলছি আমরা সক্রিয়ণ শক্তি। তাহলে কি বললাম? বিক্রিয়ক অণুসমূহ পারস্পরিক সংঘর্ষ অথবা অন্য কোনো উপায়ে ন্যূনতম, তার মানে এই পরিমাণ শক্তি আগে থাকতেই হবে। এই পরিমাণ শক্তি যদি না থাকে তাহলে বিক্রিয়াটা ঘটবে না। তাই পারস্পরিক সংঘর্ষ অথবা অন্য কোনো উপায়ে বিক্রিয়ক সমূহ যে শক্তি অর্জন না করলে উৎপাদে পরিণত হয় না, তাকে বলছি আমরা সক্রিয়ণ শক্তি। এখন এই সক্রিয়ণ শক্তি এটুকু, আর এইটাকে বলছি আমরা সক্রিয়ণকৃত বা সক্রিয় জটিল যৌগ। সক্রিয়ণকৃত বা সক্রিয়িত জটিল যৌগ। তাহলে আমরা যদি সক্রিয়ণকৃত জটিল বা সক্রিয় জটিল যৌগ বলতে কি বুঝি, আমি যে সোজা করে বলি, যে বিক্রিয়কটা সক্রিয়ণ শক্তি অর্জন করেছে অথবা যে বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি আছে অথবা সক্রিয়ণ শক্তিধারী যৌগটাকে বলছি আমরা সক্রিয়ণকৃত জটিল যৌগ। সোজা করা হচ্ছে, সক্রিয়ণ শক্তিধারী যৌগটাকে বলছি আমরা সক্রিয়ণকৃত জটিল যৌগ। সক্রিয়ণ শক্তিধারী যৌগটাকে বলছি আমরা সক্রিয়ণকৃত জটিল যৌগ। এখন এখানে দেখো, আমি এখানে ছিল ওয়াই জেড একটা বন্ধন ছিল, এখানে বন্ধনটা দিয়েছি আমি এভাবে, আর এখানে আমি ডট ডট দিয়েছি। তার কারণটা হচ্ছে এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। অবস্থান্তর অবস্থা।
এইটা কি অবস্থা? এখানে দেখো এক্স কিন্তু একাই ছিল আর ওয়াই যেটা আগে থেকে বন্ধনে আবদ্ধ ছিল। এইটাকে যখন এক্স ওয়াই সাথে পুরোপুরি বন্ধনে আবদ্ধ হয়নি, এক্স ওয়াই সাথে আংশিক হয়েছে, আবদ্ধ হয়েছে বা যুক্ত হয়েছে, আর ওয়াই সাথে যেটা পুরোপুরি বন্ধনটা ভেঙেও যায়নি, এই অবস্থাটাকে বলছি আমরা অবস্থান্তর অবস্থা। অর্থাৎ যে অবস্থায় নতুন বন্ধন পুরোপুরি সৃষ্টি হয় না আর পুরাতন বন্ধন পুরোপুরি ভেঙে যায় না, এই অবস্থাটাকে বলছে অবস্থান্তর অবস্থা। উভয় বিক্রিয়ক একত্রিত হয়ে বিক্রিয়কের মধ্যে নতুন বন্ধন পুরোপুরি সৃষ্টি হয় না এবং বিক্রিয়কের মধ্যকার পুরাতন বন্ধন পুরোপুরি ভেঙে যায় না, তাকে বলছি আমরা অবস্থান্তর অবস্থা। ওই পরিপ্রেক্ষিতে এটাকে আমরা বলতে পারি অবস্থান্তর যৌগ। অবস্থান্তর অবস্থায় যে যৌগটা পাচ্ছি সেই যৌগটা বলছি আমরা অবস্থান্তর অবস্থা যৌগ। তার মানে এটাই সক্রিয় জটিল যৌগ, এটাই অবস্থান্তর অবস্থা যৌগ, এটাই সক্রিয়কৃত জটিল যৌগ। এখন সাধারণ যে বিক্রিয়কগুলো আছে, এই বিক্রিয়কগুলোর তিনটা কম্পন স্বাতন্ত্র মাত্রা রয়েছে। তিনটা কম্পন স্বাতন্ত্র মাত্রা। কয়টা রয়েছে? তিনটা। কিন্তু এই সক্রিয়কৃত অথবা সক্রিয়িত অথবা অবস্থান্তর অবস্থা যোগে একটা কম্পন স্বতন্ত্র মাত্রা বেশি থাকে, অর্থাৎ থাকে চারটা। এই একটা কম্পন স্বতন্ত্র মাত্রা বেশি থাকার কারণে এই যৌগটা সহজে ভেঙে যায় বা বিয়োজিত হয়। এই সহজে ভেঙে বা বিয়োজিত হয়ে উৎপাদ গঠন করে। কথাটা কি বলেছি? সাধারণ যেগুলো বিক্রিয়ক বা অণু, তার থাকে তিনটা কম্পন স্বতন্ত্র মাত্রা, কিন্তু সক্রিয়কৃত বা সক্রিয়িত জটিল যৌগের কম্পন স্বতন্ত্র মাত্রা থাকে চারটা। ওই যে একটা অতিরিক্ত আছে, ওই অতিরিক্ত কম্পন স্বতন্ত্র মাত্রার কারণে এই জটিল যৌগটা সহজে বিয়োজিত হয়ে উৎপাদ গঠন করে। তাহলে এবার তোমাদের কথাটা ক্লিয়ার হয়েছে। এখন এটার উপর ভিত্তি করে একটা তত্ত্ব রয়েছে, নাম হচ্ছে পরম বিক্রিয়া হার তত্ত্ব বা অবস্থান্তর অবস্থা তত্ত্ব। আমি কথাটা আবার একটু বলে দিই, এই পরিমাণ শক্তি যদি না থাকে উৎপাদ পরিণত হবে না, এটাই বলছি আমরা সক্রিয়ণ শক্তি। সোজা করে বলি, ন্যূনতম যে শক্তি না থাকলে বিক্রিয়ক বিক্রিয়া করতে সক্ষম হয় না, তাকে বলছি আমরা সক্রিয়ণ শক্তি। আর সোজা করে যদি বলি, এই সংজ্ঞাটা কি? সক্রিয়ণ শক্তিধারী যৌগটাকে বলছি আমরা সক্রিয়ণকৃত জটিল যৌগ। আর অবস্থান্তর অবস্থাটা কি বললাম? যে অবস্থায় বিক্রিয়কের মধ্যে নতুন বন্ধন পুরোপুরি গঠিত হয় না এবং পুরাতন বন্ধন পুরোপুরি ভেঙে যায় না। অর্থাৎ ধরো এটা একটা এভাবে, এটার সঙ্গে আংশিক লেগে আছে, আংশিকযুক্ত, এটার সঙ্গে আংশিক আছে, উভয় বিক্রিয়ক একই তলে আসে। এখন এইবার দেখো
পরম বিক্রিয়ার তত্ত্ব বা অবস্থান্তর অবস্থার তত্ত্ব। এই তত্ত্বটার কয়েকটা স্বীকার্য রয়েছে, তার মধ্যে 3টা স্বীকার্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা স্বীকার্য কোনোভাবে বাদ দেওয়া যাবে না। যদি পরীক্ষাতে আসে তবে এই 3টা স্বীকার্য লিখতে হবে, তোমাদের লেখার পর শুরু করতে হবে। প্রশ্নটা হচ্ছে পরম বিক্রিয়ার তত্ত্ব বা অবস্থান্তর অবস্থার তত্ত্ব আলোচনা করো। পরম বিক্রিয়ার তত্ত্ব বা অবস্থান্তর অবস্থার তত্ত্ব আলোচনা করো। যদি তাই হয় তাহলে এবার আমি স্বীকার্য 3টা কি? 1 নম্বর স্বীকার্য হচ্ছে বিক্রিয়ক অণুসমূহকে অবশ্যই নির্দিষ্ট শক্তি সম্পূর্ণ হয়ে সংঘর্ষে লিপ্ত হতে হবে। কথাটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে কি হবে? সংঘর্ষ হবে। তুমি সোজা করে লেখো, লিখবে যে বিক্রিয়ক অণুসমূহকে অবশ্যই সক্রিয় শক্তি থাকতে হবে এবং এর দ্বারা তারা সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে এটা 1 নম্বর গেল। 2 নম্বর বলা হয়েছে এই সংঘর্ষ হওয়ার ফলে বিক্রিয়ক অণুসমূহ সক্রিয়কৃত বা সকৃত জটিল যৌগ তৈরি করবে। সংঘর্ষের ফলে এবং সক্রিয়ণ শক্তি থাকার কারণে, সোজা কথা হচ্ছে সক্রিয়ণ শক্তি থাকার কারণে বিক্রিয়ক অণুসমূহ সক্রিয়কৃত জটিল যৌগ বা অবস্থান্তর অবস্থার যৌগ গঠন করে। 3 নম্বর তোমাদের আগে বললাম সাধারণ বিক্রিয়ক বা অণুর 3টি কম্পন স্বাতন্ত্র্য মাত্রা থাকে, কিন্তু অবস্থান্তর অবস্থা বা সক্রিয়কৃত জটিল যৌগের 4টি কম্পন স্বতন্ত্র মাত্রা থাকে। এই 4টি কম্পন স্বতন্ত্র মাত্রা অর্থাৎ একটা অতিরিক্ত কম্পন স্বাতন্ত্র মাত্রা থাকার কারণে সক্রিয়কৃত জটিল যৌগ বিয়োজ দেহ উৎপাদ গঠন করে। এই 3টে আমি আবার একটু বলতে তোমাদের, বিক্রিয়ক অণুসমূহকে নির্দিষ্ট শক্তি সম্পন্ন হতে হবে এবং তারা সংঘর্ষে লিপ্ত বা বিক্রিয়া করবে এবং তারা পরস্পর সাম্য অবস্থায় থাকবে। তাহলে এইটা কথার পরিপ্রেক্ষিতে ধরো এ একটা বিক্রিয়ক, বুঝো বি একটা বিক্রিয়ক। কি বললাম? ধরি এ আর বি এরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে তারা কি হবে? এ আর বি এর কিন্তু নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে। এ ও বি এর নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে তারা কি করছে? সংঘর্ষে লিপ্ত হবে। 1 নম্বরের কথা বলা আছে। নির্দিষ্ট শক্তি সম্পন্ন বিকিরণ সমূহতে কি হবে? সংঘর্ষ হবে বা বিক্রিয়া করবে। নির্দিষ্ট শক্তি সম্পন্ন বিকিরণ সমূহ সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে তারা বিক্রিয়া করবে। বিক্রিয়া করলো। 2 নম্বরে কি বলা হয়েছে? এই সংঘর্ষের ফলে তারা সক্রিয়কৃত, 2 নম্বরে বলা হয়েছে সংঘর্ষের ফলে বিক্রিয়ক অণুসমূহ সক্রিয়কৃত বা সকৃত জটিল যৌগ গঠন করে এবং বিক্রিয়কের সাথে সাম্য অবস্থায় থাকে। বিক্রিয়কের সাথে সাম্য অবস্থায় থাকে, সাম্য দিলাম। এটাকে সাধারণত এইভাবে দেখালাম।
3 নম্বরে বলা হয়েছে সক্রিয়কৃত বা সক্রিয় জটিল যৌগের একটা অতিরিক্ত কম্পন স্বাতন্ত্র্য মাত্রা থাকার কারণে এটা বিএতে উৎপাদ গঠন করে। তাহলে বিএতে হয়ে গেল। অর্থাৎ পরম বিক্রিয়ার তত্ত্বকে আমি সংক্ষেপে ভাবে প্রকাশ করতে পারি। আমি আবারও বলছি, 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট শক্তি সম্পন্ন বিক্রিয়করণ সময় পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে। 2 নম্বর হচ্ছে এই সংঘর্ষের ফলে তারা বিক্রিয়া করে সক্রিয়কৃত জটিল যৌগ গঠন করে এবং বিক্রিয়কের সাথে সাম্য অবস্থায় থাকে। 3 নম্বর বলা আছে একটা অতিরিক্ত কম্পন স্বাতন্ত্র্য মাত্রা থাকার কারণে সক্রিয়কৃত জটিল যৌগ বিরোধী উৎপাদ গঠন করে। এখন এইটাকে তোমাদের বোঝানোর জন্য আমরা এটা 3rd ইয়ারের মাস্টার্স আছে, যাই হোক এবার একটু দেখো। এই দিকে গেল স্থির শক্তি, এদিকে বিক্রিয়ক অক্ষ। আমি আগেই বলেছি এখানে ধরো 3টা বিক্রিয়ক এ প্লাস বিসি, বি প্লাস কিউআর, এক্স প্লাস ওয়াইজেড, 3টা বিক্রিয়ক বিক্রিয়া করার জন্য এই জায়গায় অপেক্ষা করতেছে, কিন্তু 1 নম্বর 2 নম্বর কোনো এই বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি না থাকার কারণে তারা বিক্রিয়া করতে ব্যর্থ হয়েছে। কিন্তু কার আছে মনে করলাম তাহলে পরম বিক্রিয়া তত্ত্বের ব্যাখ্যা দেখো। আমি কি বলেছি, 3টি বিক্রিয়ক এই জায়গায় বিক্রিয়া করার অপেক্ষা করতেছে, কিন্তু 3টি বিক্রিয়কের মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর বিক্রিয়কের ন্যূনতম শক্তি বা সক্রিয় শক্তি না থাকার কারণে তারা বিক্রিয়া করতে ব্যর্থ হয়েছে। 3 নম্বর বিক্রিয়কের সক্রিয় শক্তি থাকার কারণে তারা কি করেছে, শক্তি পর্বতের চূড়ায় আরোহণ করেছে। আরোহণ করার ফলে কি হলো, সক্রিয়কৃত জটিল যৌগ গঠন করলো। এটার নাম কি বললাম আমি, আমি আগেই বলেছি একটা অতিরিক্ত কম্পন স্বাতন্ত্র্য মাত্রা থাকার কারণে এই সক্রিয়কৃত জটিল যৌগটা ভেঙে যায়, ভেঙে কি হয়, উৎপাদ গঠন করে। এক্স ওয়াই প্লাস জেড এরকম হতে পারে, অথবা এবার ধরো আমি একটা দোকান দেখালাম, তোমার কি সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি, এটাও তোমার সক্রিয়ণ শক্তি।
সক্রিয়ণ শক্তি। এখন এইবার খেয়াল করো, এটা বিক্রিয় কক্ষ, এটা উৎপাদক। আমি একটু এটা উৎপাদক আর এইটা দেখো, তার মানে সক্রিয়ণকৃত জটিল যৌগের বিক্রিয়ক এবং উৎপাদক অপেক্ষা অতিরিক্ত শক্তি বা উচ্চ শক্তি আছে না? কি বলেছি? সক্রিয়ণকৃত জটিল যৌগ বিক্রিয়ক এবং অথবা উৎপাদক অপেক্ষা অধিক শক্তি সম্পন্ন বা অধিক উচ্চতায় অবস্থান করছে। এখন এইখানে দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর চিত্র মনে করো। 1 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি আমরা উৎপাদ অক্ষটা বিক্রিয়ক অক্ষের নিচে অবস্থান করছে। আর 2 নম্বর চিত্রে আমরা 2 নম্বর চিত্র মনে করলাম উৎপাদ অক্ষটা বিক্রিয়ক উপরে অবস্থান করছে না? অবস্থান করার কারণে এইটাকে বলছি আমরা তাপহারী বিক্রিয়া। আর এটাকে বলছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তুমি কি লিখবা? 1 নম্বর চিত্রে উৎপাদের স্থিতি শক্তি বিক্রিয়কের চাইতে কম, অথবা উৎপাদ অক্ষ বিক্রিয়ক অক্ষের নিচে অবস্থান করছে, তা এটাকে বলছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। 2 নম্বর চিত্রে উৎপাদ অক্ষ বিক্রিয়ক অক্ষের উপরে আছে, অথবা উৎপাদের স্থিতি শক্তি বিক্রিয়কের চাইতে বেশি আছে, এটাকে বলছি আমরা তাপহারী বিক্রিয়া। এখন কেন তাপ উৎপাদী বললা? দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা বিক্রিয়ক অক্ষ আর এটা তোমার হচ্ছে উৎপাদ অক্ষ। এখন এখানে আমি দেখালাম এই শক্তিটুকু বেশি আছে, বেশি আছে না? এর বেশি আছে, এর কম আছে। এই উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে কিছু পরিমাণ তাপ সে কি করবে? পরিবেশে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে কি করবে? এখানে যাবে। এখানে যদি যায় তাহলে পরিবেশের তাপ ছেড়ে দিলে পরিবেশটা কি হবে? গরম হবে না? এই জন্য এটাকে বলছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। আর এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ উৎপাদ অক্ষটা বিক্রিয়কের উপরে অবস্থান করছে, তাহলে এখানে যদি আসতে হয় তাহলে কি করতে হবে? কিছু পরিমাণ শক্তি তাকে কি করতে? গ্রহণ করতে হবে। সোজা কথা হচ্ছে যে এই পরিমাণ তাপ ছেড়ে এখানে যাবে, এই পরিমাণ তাপ গ্রহণ করে এখানে আসবে। তাহলে তাপ ছেড়ে দিলে এটা নাম তাপ উৎপাদী, এটা তাপ গ্রহণ করতে এটা তাপহারী বিক্রিয়া। এবার তুমি পরীক্ষাতে কি লিখবে? তুমি 3টা স্বীকার্য লিখবা। স্বীকার্য লেখার পর দেখালাম যে A+B সক্রিয় জটিল যৌগ যে উৎপাদ চেনা লিখবা। আমি 3টে বিক্রিয়ক তোমার দিয়েছি। বিক্রিয়ক X বিক্রিয়ক YZ এর সংস্পর্শে আসলে তারা সংঘর্ষে লিপ্ত হবে। বিক্রিয়ক X অণু বিক্রিয়ক YZ অণুর সংস্পর্শে আসলে তারা সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষে লিপ্ত হবে। X Y এর দিকে অগ্রসর হয়, ঠিক Z Y থেকে দূরে সরতে থাকে। কোনো এক সময় X এবং Y এর মধ্যে নতুন বন্ধন সৃষ্টি হয় এবং Y এবং Z এর মধ্যে বন্ধনটা দুর্বল হয়। এইটাকে বলছি আমরা সক্রিয় জটিল যৌগ। অর্থাৎ X অণু
ওয়াইজেড অণু সংস্পর্শে আসলে তারা সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষের ফলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে নতুন বন্ধন সৃষ্টি হবে এবং ওয়াই এবং জেডের মধ্যে পুরাতন বন্ধনটা দুর্বল হবে। এইটাকে বলছিলাম, ইয়াকে বলা হয় সক্রিয় জটিল জটিল যৌগ। এই সক্রিয় জটিল যৌগ নির্দিষ্ট হারে বিয়োজিত হয়ে উৎপাদ গঠন করে। নিম্নের চিত্রের সাথে তা দেখানো হলো। 1 নম্বর চিত্র দেবে এটা, 2 নম্বর চিত্র দেবে এটা, দিয়ে বলবা আমি যেহেতু একটা দেখাচ্ছি একটা থাক তোমাদের ফ্রেশ হবে, বুঝে আসবে। এখানে কি লিখবে যে 1 নম্বর চিত্রে দেখা যাচ্ছে উৎপাদ অক্ষ বিকক্ষের নিচে অবস্থান করছে, ফলে বিক্রিয়া পরিবেশে তাপ ছেড়ে দিবে, এই জন্য এটা বলছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। অপরদিকে 2 নম্বর চিত্রে উৎপাদ অক্ষ বিক্রিয় অক্ষের উপরে অবস্থান করছে, কিংবা উৎপাদের স্থির শক্তির মান বিক্রিয় চাইতে বেশি আছে, তাই কিছু পরিমাণ তাপ বা প্রয়োজনীয় তাপ সংগ্রহ করে সে কি করবে, বিক্রিয়ক অবস্থান করবে, এই জন্য এটা বলছে তাপহারী বিক্রিয়া। এটা হচ্ছে অবস্থান ও অবস্থা তত্ত্বের ব্যাখ্যা। এই ব্যাখ্যা তোমরা যেভাবে বললাম ঠিক সেভাবে দিবা। ও 3টা কোনো দরকার নাই, শুধু লিখে দেবে, এক্স ওয়াই জেড দেবে, দেখা দেবে। এখন টাইম একটু আছে তোমাদের, তাহলে মিটা এটা বিক্রিয়ার ক্রম নির্ণয়। এই বিক্রিয়ার ক্রম নির্ণয়ে অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে ভ্যান ট্রপের। তাই পরীক্ষা তোমাদের একটাই করতে হবে, বিক্রিয়ার ক্রম নির্ণয়ে ভ্যান ট্রপের ব্যবকলন পদ্ধতি বর্ণনা করো। বিক্রিয়ার ক্রম নির্ণয়ে ভ্যান ট্রপের ব্যবকলন পদ্ধতি নির্ণয় করো অথবা আলোচনা করো। এই ক্ষেত্রে তোমাদের লিখতে হবে n-তম এটা কি বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার আগে বলেছি বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক। বিক্রিয়কটা কি, ঘনমাত্রা কি সি, আর n-তম না n ঘাত বিশিষ্ট ঘাত বিশিষ্ট বা n-তম ঘাত বিশিষ্ট লেখা হয়। n-তম ঘাত বিশিষ্ট বিক্রিয়তে বিক্রিয়া হার দেওয়া হবে না, তাহলে কি হবে, এটা হবে বা ডিসি ডিটি ইকুয়াল টু কেসিএন হবে কিনা। লিখবে যে n-তম বিক্রিয়কের n-তম ঘাত বিশিষ্ট বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ার হার এটা, দুটি প্রারম্ভিক
ঘনমাত্রা C1 ও C2 হলে এই সমীকরণটা কি দাঁড়াবে মাইনাস dc dt ইকুয়াল টু kC1n। এটা মনে করো 1 নম্বর, dc dt ইকুয়াল টু kC2n। এটা 2 নম্বর। আমরা লিখে ফেলো n-তম ঘাত বিশিষ্ট বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ার হার এটা বা এটা দুটা প্রাণ ঘনত্ব ধরলাম C1 C2, সেক্ষেত্রে এই সমীকরণটা লেখা যাবে না, এটা যাবে। এখন আমরা যদি 1/2 ব্যবহার করি তাহলে মাইনাস মাইনাস ভাগ করলে মাইনাস কেটে যাবে। এখন ইকুয়াল টু এটাকে ভাগ করতে কি হবে, কে কেটে যাবে, C1 C2 আমি একবারই n করে দিলাম কারণ পাওয়ারটা n আছে। এখন যদি মনে করো এটা আমি 1 ধরে নিতে পারো, তাহলে C1 C2 তাহলে তোমাদের সুবিধা হবে 1, তাহলে আবার মানে কেটে দিবা dc1 dt। ঠিক আছে, করা যাবে এটা। এখন যদি উভয় পক্ষে আমি লগ নিই, লগ নিলে কি দাঁড়াবে লগ dc1 dt dc2 dt ইকুয়াল টু এটা হবে লগ C1 C2। ঠিক আছে, এবার মিলালাম, ভাগ হয়ে আসে না, ভাগ তাহলে কি হয় বিয়োগ হয়, লগ dc1 dt লগ dc2 dt equal to log C1 minus log C2। আমরা C1 C2 করতে পারি, আবার যদি মনে করে যে না আমি C1 C2 করব তাহলে বাদ দিতে পারি। যাই হোক, এখান থেকে তাহলে আমরা পেলাম n equal to log C1 minus by C1 C2 C1 minus C2। এইখানে n হচ্ছে সমান বিক্রিয়ার ক্রম, n হলো বিক্রিয়ার ক্রম। এখন যদি ঘনমাত্রাটা C1 C2 বিক্রিয়ার হার এটা দ্বিতীয়টা নির্ণয় করা যায়, জানা থাকে তাহলে বিক্রিয়া ক্রম n নির্ণয় করা যায়। এখন এটা কিভাবে করা হয়, তোমাকে প্রথম যেটা কাজ হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা C আগে নির্ণয় করতে হবে।
বিক্রিয়কের ঘনমাত্রা T1 সময় মনে করো, T1 সময় বিক্রিয়কের ঘনমাত্রা C নির্ণয় করতে হবে, বা C1 T1 সময়ে বিক্রিয়ক ঘনমাত্রা C1 নির্ণয় করলাম। অনুরূপভাবে T2 সময় ঘনমাত্রা করলে কি করলাম, C2 করলাম। তাহলে কি করলাম, T1 সময় বিক্রিয়ক ঘনমাত্রা নির্ণয় করলাম C1 বা ধরলাম C1, T2 সময় বিক্রিয়ক ঘনমাত্রা ধরলাম আমি C2। এবার এই সময় বনাম ঘনমাত্রা নির্ণয় করে সময় T1 বনাম C1, T2 বনাম C2 নির্ণয় করে যথাক্রমে কি করব আমরা, dC1 dt অথবা dC নির্ণয় করব। নির্ণয় করার পর কি করব, লগ দিলে এই সমীকরণে আমরা মানটা পেয়ে যাব। মান পেয়ে বিক্রিয়ার ক্রম আমি n পাব। যদি n এর মান 1 হয় তাহলে বিক্রিয়াটা প্রথম ক্রমের, যদি 2 হয় তাহলে দ্বিতীয় ক্রমে, আর 3 হলে তৃতীয়। তুমি কি লিখবে কথাটা, জাসমান? যদি এই মানগুলো জানা থাকে, ডান দিকে রাশিগুলোর মান জানা থাকে, পদগুলোর মান জানা থাকে, তাহলে এই বিক্রিয়া এই সমীকরণ ব্যবহার করে বিক্রিয়া ক্রম n নির্ণয় করা যায়। সেক্ষেত্রে তোমার লিখতে হবে এখানে এসে T1 এবং T2 সময় যথাক্রমে ধরা হয় ঘনমাত্রা C1 C2, অতঃপর T1 সময় বনাম ঘনমাত্রা লেখচিত্র অঙ্কন, লেখচিত্রে সময় বনাম ঘনমাত্রা, সময় বনাম ঘনমাত্রা লেখচিত্র অঙ্কন করে dC/dt নির্ণয় করতে হবে। এরপর ওই dC/dtর উপর কী হবে, আমরা লগ নেব, লগ নেওয়া এই মানগুলো পেয়ে যাবো। তাহলে এই সমীকরণটা এটা সমাধান করা যাবে। যাই হোক, তোমাদের চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। বোঝাতে যদি বুঝে থাকা তাহলে তোমাদের সার্থকতা, আর যতটুকু ব্যর্থতা ছিল আমার, সফলতা তোমাদের, ব্যর্থতা আমার। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। তোমাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করিও। আমার ডায়াবেটিস বেড়ে গেছে, যেন আল্লাহ আমার ডায়াবেটিস কন্ট্রোল করার সুযোগ দেয় এবং ইমানের সহিত দুনিয়া থেকে যেতে পারি, সেই দোয়া তোমাদের চাচ্ছি। সকলে ভালো থাকো। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।